আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস শিক্ষার্থী। আজকে ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস শেয়ার করব। স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস শেয়ারের আজকের ধারাবাহিক পর্বে রয়েছে চুল সম্পর্কীয় কিছু জনসচেতনতা বা আপনাদের কিছু কমন কোয়ারির অ্যান্সার দেওয়া। আমাদের বর্তমান জেনারেশনের প্রায়শই একটা কমন কমপ্লেইন হচ্ছে, সবাই এসে যে জিনিসটা বলেন আমাদের কাছে যে হচ্ছে আমাদের চুল পড়ে যাচ্ছে বা আমার খুব চুল পড়ছে, ইদানিংকাল দেখা যাচ্ছে যে চুল পড়ার হারটা বেড়ে গেছে, বা আমার আগে যেরকম চুল ছিল এখন আমার সেরকম চুল কেন নেই, বা কি করলে আমার এই চুল পড়া আমি বন্ধ করতে পারবো, বা আমার যে চুলের টেক্সচারটা ছিল বা আমার চুল আগে এত সিল্কি ছিল বা ঘন ছিল, সুন্দর ছিল, এখন কেন চুলের মধ্যে ভাঙা ভাবটা চলে আসতেছে বা চুল আগে থেকে অনেক রাফ হয়ে গেছে। আপনাদের এই কমন কমপ্লেইনগুলো যেমন আমরা প্রত্যেকদিন পর্যালোচনা করে দেখি, তেমনি আপনাদেরও কিছু বিষয়ে সচেতন হতে হবে যাতে আপনাদের এই কমপ্লেইন স্টেজে না যান, বা এই কমপ্লেইন স্টেজে যখন আপনারা যাবেন তখন আপনারা কি কি করলে আপনার হেয়ারের জন্য এটা উপকারী হবে। প্রথম যে বিষয়টা আসি, আমাদের চুলের যে টেক্সচার বা চুল যে আমরা যে ধরনের চুল আমাদের আছে, এটা কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জেনেটিক্যাল কজ, হেরিডিটারি আপনার আর চুলের লেন্থ বা হচ্ছে আপনার চুলের যে টেক্সচারটা বা আপনার চুল শাইনি না কার্লি, এটা আপনি জেনেটিক্যালি পেয়ে থাকবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার বডির নিউট্রিশন। কিছু কিছু নিউট্রিশন আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের হেয়ার গ্রোথ বা হচ্ছে আমাদের হেয়ারের যে টেক্সচারটা আছে বা আমাদের হেয়ারের লেন্থের জন্য বা আপনার হেয়ারটাকে মেনটেন করার জন্য ওই নিউট্রিশনসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম কিছু নিউট্রিশনসের মধ্যে রয়েছে আপনার দেহের আয়রন, তারপর জিঙ্ক, ভাইটামিন ডি, এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্স। হরমোনাল ব্যালেন্সে যদি আপনার কোনো সমস্যা থাকে, বিশেষ করে যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে, তারাও কিন্তু এই চুল পড়া বিষয়ক যে সমস্যাগুলো ইজিলি এগুলোর সম্মুখীন হতে পারেন, বা আপনার থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণেও আপনার চুলের উপর একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের কিছু অভ্যস্ততা বা চুল রিলেটেড পরিচর্যায় কিছু পরিবর্তন। আমরা প্রায়শই দেখি যে আমাদের ব্যস্ততার কারণে হয়তো আমরা গোসলের পরে চুলটাকে ভালোভাবে শুকানোর টাইম পাচ্ছি না, বা আমাদের বাইরে চলে যেতে হচ্ছে, বা আমাদের কাজের জন্য আমরা চুলটাকে হয়তো বা তখনই বেঁধে ফেলতেছি, বা আমাদের রেস্টের প্রয়োজন, তো আমরা ভিজা চুলে ঘুমাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু চুলের জন্য খুবই হার্মফুল। ভেজা চুল আপনি পারতপক্ষে সাথে সাথে আঁচড়ানোর চেষ্টা করবেন না। যদি না আপনার চুল অতিরিক্ত কার্লি হয় এবং চুলে জট বেঁধে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি গোসলের পরে চুলটা আঁচড়াতে পারেন। তবে আমার পরামর্শ হবে যে হালকা শুকানোর পরেই আপনি আপনার চুল আঁচড়াবেন বা চিরুনি দিয়ে চুলটা স্ট্রেট করে নেবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রায় সময় দেখা যায় যে হচ্ছে আমরা মনে করি যে আমাদের চুলকে, আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখার জন্য বা যাতে ইজিলি আমরা ড্যান্ড্রফ থেকে আমাদের হেয়ারকে রোধ করতে পারি বা হেয়ার স্ক্যাল্পটা যাতে শুষ্ক থাকে, এই জন্য বা চুলকে শাইনি রাখার জন্য আমরা ফ্রিকুয়েন্টলি শ্যাম্পু ইউজ করি। জিনিসটা কিন্তু আপনাদের এই যে ভ্রান্ত ধারণা যে শ্যাম্পু ইউজ করলে আমার চুল শাইনি থাকবে, এটা কিন্তু একেবারেই ভ্রান্ত ধারণা। আপনি উইকলি 2 থেকে 3 বার শ্যাম্পু ইউজ করতে পারেন, তবে ডেইলি শ্যাম্পু ইউজ করা এবং শ্যাম্পুর পর ঘন ঘন বা অতিরিক্ত পরিমাণে কন্ডিশনার ইউজ করলেও কিন্তু আপনার চুলের ক্ষতি হয়। সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন থাকে যে তাহলে কি আমি শ্যাম্পু করার পর কন্ডিশনার করব না? অবশ্যই শ্যাম্পুর পরে আপনার কন্ডিশনিং মাস্ট, কারণ কন্ডিশনার শ্যাম্পু করার পর শ্যাম্পুর যে পিএইচ লেভেল এবং আপনার স্ক্যাল্পের যে পিএইচ লেভেল হয়তো বা এটা ব্যালেন্স করে আপনার স্ক্যাল্পকে সুরক্ষা দিচ্ছে, পাশাপাশি কিন্তু আপনার স্ক্যাল্পের যে প্রয়োজনীয় একটা অয়েল রয়েছে বা প্রয়োজনীয় যে মসৃণতার জন্য যে বস্তুটি দায়ী, সেটা কিন্তু আপনার শ্যাম্পু ওয়াশের সাথে সাথে ওটা অনেকটা হ্রাস পেয়ে যাচ্ছে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে স্ক্যাল্প পরিষ্কার হচ্ছে ঠিকই, কিন্তু আপনার চুলে কিন্তু শ্যাম্পু ইউজ করার কারণে ফ্রিকশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাই চুল শুকানোর পরে বা শুধুমাত্র শ্যাম্পু করার পরে চুলের মধ্যে যে ফ্রিকশনটা হয়, সেটা রোধ করার জন্যও কিন্তু আপনাকে কন্ডিশনার ইউজ করতে হবে। আরেকটি ব্যাপারে আমরা প্রায় খেয়াল করি যে এখনকার জেনারেশনের মধ্যে অয়েল ইউজ করার একটা ভ্রান্ত ধারণা রয়ে গিয়েছে। অনেকে মনে করে যে হচ্ছে চুলে তেল দিলে হয়তো বা তেল চিটচিটে ভাব থেকে যাবে, বা আমরা দেখা যাচ্ছে যে মাসে একবারও, এমন অনেকেই আছে যে মাসে একবার চুলের জন্য তেল ইউজ করেন, কিন্তু জিনিসটা কিন্তু খুবই হার্মফুল। আপনার দেহের জন্য বা আপনার শরীরের জন্য যেমন খাবার জরুরি, তেমনি কিন্তু চুলের জন্য খাবার জরুরি। আর চুলের খাবারটা হচ্ছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস
সমৃদ্ধ তেল। এক্ষেত্রে আপনি শুধু নারকেল তেল যেটা র নারকেল বলতে পারেন, যেটা পিওর, সেটা ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন বাদাম সমৃদ্ধ, ভিটামিন ই সমৃদ্ধ যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেদিন শ্যাম্পু করছেন, শ্যাম্পু করার 3 থেকে 4 ঘন্টা আগে, অথবা যদি আপনি সকালে শ্যাম্পু করেন সেই ক্ষেত্রে রাত্রে ঘুমানোর আগে আপনি ভালোভাবে অয়েল ম্যাসাজ করে নেবেন। অয়েল ম্যাসাজের ক্ষেত্রে আরেকটি ধারণা রয়ে গিয়েছে যে আমরা প্রায় দেখি যে অয়েলটাকে আমরা একটু গরম করে ইউজ করতেছি। এটার অ্যাকচুয়ালি কোনো বাধ্যবাধকতা নেই, বা এটার যে খুব বেশি উপকারী আপনার জন্য তা না। অ্যাকচুয়ালি অয়েলটা দিয়ে আপনি কতক্ষণ রাখছেন এবং আপনার হেয়ার কি পরিমাণ অয়েল অ্যাবজর্ব করতে পারতেছে, বা আপনার স্ক্যাল্পের যতটুকু শুষ্কতা দূর করার জন্য যে পরিমাণ অয়েলটা দরকার, বা চুলের পুষ্টির জন্য যে পরিমাণ অয়েলটা দরকার, আপনি ততটুকু অয়েল আপনার চুলকে দিচ্ছেন কিনা, বা ওই সময়টা আপনি অয়েলটা আপনার হেডে বা স্ক্যাল্পে রাখছেন কিনা সেটা জরুরি। শ্যাম্পু এবং অয়েল বা কন্ডিশনার এইসব জিনিস ইউজ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফ্রিকোয়েন্টলি এগুলো ব্র্যান্ড চেঞ্জ করা যাবে না। বা একটা প্রোডাক্ট ইউজ করার পর যদি আমি দেখি যে না আমার চুলের জন্য এটা স্যুট করছে না, বা আমার স্ক্যাল্পের জন্য এটা আগের মতো ঠিক যে পরিমাণ আপনি বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছিলেন সেই ইফেক্টটা পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে ফেলবেন এবং জোর করে কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন না। অমুকের চুলে এই জিনিসটা ইউজ করার কারণে তার চুল অনেক ঘন বা অনেক কালো, অনেক লেন্দি, বিশেষ করে বিভিন্ন হেয়ার অয়েলের প্রোডাক্ট বা অ্যাড দেখে আমরা যেটা উদ্বুদ্ধ হই, আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে সবার জেনেটিক্যাল প্যাটার্ন সেম না, এবং আপনার হেয়ার ড্যামেজের মাত্রাও কিন্তু সেম না। এজন্য যে প্রোডাক্টটি আপনার জন্য সুইটেবল অবশ্যই চেষ্টা করবেন সেই প্রোডাক্টটি সিলেক্ট করার জন্য। আরেকটি ব্যাপার আমি বলবো, আমাদের মধ্যে প্রায়শই একটা ধারণা থাকে যে আমরা হয়তো বা চুলটাকে ঘুমাতে যাওয়ার আগে বা বাইরে যাওয়ার আগে যদি আমি চুল টাইট করে বেঁধে রাখি, বা তাহলে চুলটা হয়তো বা একটু সেট হয়ে থাকবে। কিন্তু এক্ষেত্রে আপনি ডিরেক্ট রাবার ব্যান্ড সেটা দিয়ে আপনার হেয়ারকে টাইট করে বাঁধবেন না। অনেক সময় ফ্রিকুয়েন্টলি বা আমরা প্রত্যেক দিনের অভ্যাসে যদি হেয়ার টাইট করে বাঁধার একটা লং টাইম পর্যন্ত হেয়ার টাইট করে বেঁধে রাখেন, তাহলে দেখা যায় যে আমরা একটা মেডিকেল টার্ম আছে যেটাকে আমরা ট্র্যাকশন অ্যালোপেশিয়া বলি, যেখানে আপনার চুল টেনে বেঁধে রেখেছেন সেই জায়গা থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি চুল উঠতে থাকে, এবং চুল ওঠার মাত্রাটা ওই জায়গাটা থেকে বেশি থাকে, এবং এক পর্যায়ে দেখা যায় ওই জায়গাতে একটা দীর্ঘস্থায়ী অ্যালোপেশিয়া ইফেক্ট পড়ে গেছে, বা ওই জায়গা থেকে আর চুল উঠতে উঠতে জায়গাটা আপনি যত প্রোডাক্ট ইউজ করেন না কেন আপনার হেয়ার গ্রোথ হচ্ছে না। তো ওই ট্র্যাকশন অ্যালোপেশিয়া থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আপনি দীর্ঘ সময় চুল টাইট করে বেঁধে রাখবেন না। আর আরেকটি ব্যাপার হচ্ছে, এখন বাজারে আমরা প্রায় দেখি যে ডিরেক্ট রাবার ব্যান্ডের পরিবর্তে রাবার ব্যান্ডের উপরে কাপড় জাতীয় বা ক্রাঞ্চিস যেটাকে বলে ওইটা অ্যাভেলেবেল আছে। ওটা যে চুল বাঁধা কিন্তু আপনার জন্য খুবই ইফেক্টফুল হতে পারে। ডিরেক্ট রাবার ব্যান্ডের সংস্পর্শে চুলকে না এনে কাপড়ের দিয়ে বা যে কাপড় পেঁচানো থেকে যে রাবার ব্যান্ডগুলোতে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এতে চুল রাবার ব্যান্ড দিয়ে যে জায়গাটা আপনি টাইটলি বাঁধতেছেন ওই জায়গায় কিন্তু আপনার হেয়ার ড্যামেজের মাত্রাটাও বেশি থাকে, এবং প্রায় ওই সব জায়গায় কিন্তু আমাদের চুলের ভেঙে যায়। তো চুল যাতে ওই জায়গাটা ভেঙে না যায় বা দীর্ঘস্থায়ী কোনো এফেক্ট না পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কাপড়ের যে ব্যান্ডগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। সর্বোপরি খেয়াল রাখতে হবে যে আপনার স্ক্যাল্প কতটা ড্রাই, বা আপনার ড্যান্ড্রফের মাত্রা বেশি কিনা, বা হচ্ছে আপনার আপনি যে অয়েল ইউজ করতেছেন বা যে শ্যাম্পু ইউজ করতেছেন সেটা আপনার স্ক্যাল্পের পিএইচ এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেই হিসাবে আপনি প্রোডাক্ট চয়েস করবেন। এবং আপনার ডে টু ডে লাইফে চুলে প্রাথমিক আপনি চুল আঁচড়াচ্ছেন বা চুলের বাঁধার ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেগুলো প্রপারলি মেনটেন করছেন, তাহলে অনেকাংশে ধারণা করা যায় বা অনেকাংশে আশা করা যায় যে আপনার চুল পড়ার হাতটা কিছুটা কমে যাবে। পাশাপাশি যে নিউট্রিশন গুলোর কথা আমি বললাম আমার ভিডিওর শুরুতে, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে আয়রন, জিঙ্ক আছে কিনা এবং ভিটামিন ডি পাচ্ছেন কিনা। আমাদের সকাল থেকে সন্ধ্যার কাজকর্মের মধ্যে আমরা দেখা যায় যে সূর্যের কন্ট্যাক্টে বা ভিটামিন ডি সমৃদ্ধ যে রোদটা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, বা ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আমাদের প্রাত্যহিক খাদ্য তালিকায় থাকা উচিত, আমরা অনেক সময় ওগুলো স্কিপ করে যাই। এজন্য আপনি আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী বা আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্টও গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের পেজকে ফলো করবেন।